কক্সবাজারে আমি এবং আমার স্যার একটি হোটেল রুম ভাড়া নিয়েছিলাম। সেখানে আমরা একটি প্রজেক্টের কাজ করতে গিয়েছিলাম। স্যার আর আমি একসাথে, একই রুমে, একই বেডে রাত্রে শুয়েছিলাম। স্যারকে আমি খুব বিশ্বাস করতাম। ব্যক্তিগতভাবে স্যারকে আমি যতটুকু চিনি, স্যার এতটা খারাপ না। মনের মধ্যে স্যারের প্রতি অনেক বিশ্বাস ছিল। স্যার আমার সাথে কোনো দিন খারাপই করবে না। কিন্তু সেদিন রাতে আমার সমস্ত বিশ্বাস তছনছ হয়ে গিয়েছিল। রাত যখন গভীর হল, তখন আমি স্যারের আসল রূপটা দেখতে পেলাম। গভীর রাতে ঘুমের ঘরে স্যার আমার সাথে অনেক বাজে আচরণ করার চেষ্টা করছে। আমি তখন আধ গুম অবস্থায় ছিলাম। যখন স্যার আমার একানে পরিপূর্ণ দখল নিতে চাইল, তখন আমার ঘুম ভেঙে যায়। আমি চোখ খুলতেই যা দেখলাম, তাতে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হল। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি পুরো গল্পটি তোমরা অনেক মনোযোগ সহকারে শুনবে। তবে গল্পটি শুরু করার পূর্বে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি রূপালী চক্রবর্তী, তবে আমার ডাক নাম রূপালী। সবাই আমাকে রূপালী নামেই চিনে। আমার বর্তমান বয়স 23। বর্তমানে আমি একজন প্রতিষ্ঠিত মডেল অভিনেত্রী। কিন্তু এই মডেল অভিনেত্রী হয়ে ওঠার পিছনে একটি বেদনাদায়ক ঘটনা রয়েছে। আজকে তোমাদের সামনে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আমার বাস্তব জীবনের একটি গল্প। তবে গোপনীয়তা রক্ষার জন্য আমি আমার ছদ্ম নাম ব্যবহার করলাম। আমার দুষ্টুমিষ্ট বন্ধুরা, খুব ছোটবেলা থেকেই আমি একজন বিখ্যাত মডেল হওয়ার স্বপ্ন ছিল। স্বপ্নটা যেন এক পর্যায়ে আমার নেশায় পরিণত হয়ে গেল। মনের মধ্যে সব সময় কল্পনা জল্পনা করতাম, কিভাবে আমি একজন বিখ্যাত মডেল হতে পারি, দেশের নামকরা মডেল হতে পারি। খুব ছোটবেলা থেকেই স্বপ্নটা মনের মধ্যে পোষণ করতে থাকি। স্কুলে পড়ার সময়ও আমি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিনয় করার চেষ্টা করতাম এবং ভালো নৃত্য করার চেষ্টা করতাম। আর সবসময় একজন মডেলের যে গুণাগুণ থাকা দরকার, ওই সবগুলো বৈশিষ্ট্যই আমি অর্জন করার চেষ্টা করতাম। আমি দেখতে অনেক সুন্দর, সুদর্শন এবং স্মার্ট ছিলাম। সবচেয়ে আমার চেহারার মধ্যে আকর্ষণীয় একটা ভাব ছিল, যা আমাকে মডেল হতে সাহায্য করেছিল। আর তাছাড়াও কেউ আমাকে দেখলেই মডেল বলে ডাকত। আসলে মডেল হওয়ার যে ফিটনেসের প্রয়োজন ছিল, তার সম্পূর্ণ যোগ্যতাই আমার ছিল। কিন্তু আমি গ্রামে থাকতাম, গ্রামের স্কুলে পড়ালেখা করতাম। যে কারণেই স্বপ্নটা কখন যে বাস্তব হবে, তা নিয়ে শুধু কল্পনা করতাম। তবে চেষ্টা করে যাইতাম অবিরত। মনের মধ্যে শুধু কল্পনাই করতাম, কখন কোনো সময় আমি একটা নামিদামি মডেল হতে পারব। এসব চিন্তা করতে করতে আমি রাতে বসে বসে টিভি দেখছিলাম আর ভাবছিলাম। ঠিক এমন সময় আমার আব্বু আমাকে ডাক দিয়ে বলল, মা রূপালী, একটু এদিকে আয় তো। আমি বাবার কাছে গেলাম। তারপর বাবা আমাকে বলল, মা রূপালী, অনেক দিন হলো তোর বোন শেফালীকে দেখি না। তুই তো এসএসসি পরীক্ষা দিয়ে দিছস। এবার তোর বোনের বাড়ি থেকে একবার বেড়ায়া গা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে বাবা। বাবার কথা মতো পরের দিন আমি আমার বোনের বাসায় ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত নিলাম। ট্রেনে উঠলাম। আমার সাথে একটি মধ্যবয়সী লোক ট্রেনে উঠল, একই সিটে। লোকটি আমাকে দেখে হা করে তাকিয়ে রইল, কিন্তু লোকটির সাথে কোনো কথা বললাম না। হঠাৎ করে লোকটির ফোনে একটি ফোন আসলো। শুনলাম লোকটি কথা বলছে কারো সাথে। লোকটির কথা শুনে মনে হচ্ছে লোকটি কোনো একটি মডেলিং এজেন্সির পরিচালক অথবা প্রযোজক। লোকটি আমার ঠিক পাশের সিটে বসেছিল। লোকটির কথা শুনে পরিষ্কার হয়ে গেলাম যে লোকটি একটি মডেলিং এজেন্সির পরিচালক। তারপর আমি ভাবলাম, লোকটির সাথে একটু পরিচিত হয়ে নিই। আমি জিজ্ঞাসা করার আগেই লোকটি আমাকে জিজ্ঞাসা করল, এই যে ম্যাম, আপনার নাম কি? আমি বললাম, স্যার আমার নাম রূপালী চক্রবর্তী। তারপর লোকটি আমাকে বলল, বাহ, খুব সুন্দর নাম তো তোমার। তো তুমি কি কর? আমি বললাম, স্যার, আমি এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছি। তারপর লোকটি তোমাকে জিজ্ঞেস করল, ভবিষ্যতে তুমি হতে চাও? আমি বললাম, স্যার, ভবিষ্যতে আমি একজন বিখ্যাত মডেল হতে চাই। তখন লোকটি আমাকে বলল,
বাহ, খুব সুন্দর উদ্দেশ্যটা তোমার। আর তোমার চেহারা যে সুন্দর, যে আকর্ষণীয়। নিশ্চয়ই তুমি মডেল হওয়ার অধিকারী। আমি লোকটির কথায় আমার প্রশংসা শুনে আমি কিছুটা হেসে উঠলাম। তারপর আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, স্যার আপনি কি করেন? লোকটি একটি হাসি দিয়ে বলল, এই নাও আমার কার্ড। এখানে বিস্তারিত লেখা আছে। লোকটির কার্ডটি দেখে আমি চমকে গেলাম। আমি এতদিন মনে মনে যাকে খুঁজছিলাম, সেই আজকে আমার সামনে হাজির। কার্ডটিতে স্যারের নাম লেখা ছিল শুভঙ্কর চক্রবর্তী। আমিও স্যারকে বললাম, স্যার আপনার নামও অনেক সুন্দর। তারপর স্যারের সাথে আস্তে আস্তে ফ্রি হতে শুরু করলাম। একটু একটু করে কথা বলতে বলতে স্যারের সাথে আমি বেশ মাতিয়ে ফেললাম। এভাবে স্যারের সাথে গল্প করতে করতে কখন যে সময় কেটে গেল তা বুঝতেই পারলাম না। হঠাৎ করে সিগন্যাল পেলাম। ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে আসলো। স্যার আর আমি উপজে নেমে গেলাম। নেমে যাওয়ার সময় স্যার আমাকে বলল, রূপালী, তোমার যদি মডেল হওয়ার খুবই ইচ্ছা থাকে তাহলে এই কার্ডের ঠিকানা অনুযায়ী এসো, আর এই নাম্বারে আমার সাথে যোগাযোগ রাখবা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে স্যার, আর আমাকে ফোন দিও। তাহলে আমি তোমাকে বলে দিব তোমাকে কোথায় আসতে হবে। যদি তোমার একান্ত ইচ্ছা থাকে তাহলে কেবল আমার সাথে যোগাযোগ করতে পারো। স্যারের কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার বোনের বাসায় চলে গেলাম। বোনের বাসায় এসে রাতের বেলায় খাবার দাবার শেষে যখন শুতে যাব তখন স্যারের কথা মনে পড়ল। তারপর কার্ড থেকে নাম্বারটি নিয়ে স্যারকে একটি ফোন দিলাম। মনে হচ্ছে স্যার আমার ফোন পেয়ে অনেক খুশি। এভাবে স্যারের সাথে আমি প্রায় 2 থেকে 3 মাস কথা বললাম। তারপর স্যার একদিন আমাকে হঠাৎ করে বলল, রূপালী, মডেলিং হওয়ার একটা সুযোগ এসেছে। আগামীকালকে আমাদের এখানে মডেল সিলেক্টেডের প্রতিযোগিতা চলবে। আশা করি তুমি সেখানে আসবে। যদি পরিচালনা পর্ষদ এবং তোমার যোগ্যতা, তোমার সবকিছু মিলে যায়, তাহলে তুমি সেখানে মডেলিং হওয়ার চান্স পেয়ে যাবে। স্যারের কথা শুনে আমি মহা খুশি হয়ে গেলাম। আমি বললাম, স্যার অবশ্যই আসব। তারপর নির্দিষ্ট দিনে আমি চলে গেলাম ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ দিতে গিয়ে দেখি আমার মতো সেখানে অনেকেই ইন্টারভিউ দিতে আসছে। কিন্তু সেখানে গিয়ে দেখি ইন্টারভিউতে প্রধান ভূমিকা পালন করছে সেদিন যে আমার সাথে ট্রেনে পরিচিত হয়েছিল, যেই লোকটাই। তাকে দেখে আমি খুব একটা সাহস পেলাম, মনের মধ্যে ভরসা পেলাম। ভাবলাম আমার মডেলিংয়ের স্বপ্ন হয়তো পূরণ হতে চলেছে। বন্ধুরা, তোমাদেরকে আমি আরেকটি কথা বলে দেই। সেদিন ইন্টারভিউতে যাওয়ার সময় আমি এমনভাবে নিজেকে প্রদর্শন করেছিলাম, অর্থাৎ সাজগোজ করেছিলাম, যেন আমাকে দেখে স্যারের চোখ কপালে উঠে যাবার মতো অবস্থা হয় এবং আমাকে তার এজেন্সিতে মডেলিং এর কাজ করার সুযোগ করে দেয়া। বসে থেকে অপেক্ষা করতে করতে হঠাৎ করে আমার সিরিয়াল আসলো। আমি স্যারের দরজার পাশে গিয়ে স্যারকে নমস্কার দিলাম। স্যার আমার নমস্কারের উত্তর দিল। আমি বললাম, স্যার আসতে পারি? স্যার বলল, জি আসুন। তারপর আমি ভিতরে প্রবেশ করলাম। তারপর স্যারকে বললাম, স্যার বসতে পারি? স্যার বলল, জি বসুন। তারপর স্যার আমাকে জিজ্ঞেস করল, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম রূপালী চক্রবর্তী। যদিও স্যার আমার নাম জানে, তারপরেও ইন্টারভিউ বোর্ডে সবাইকে দেখাতে গিয়ে স্যারের এই নাটকটা করতে হলো। স্যার আমাকে বলল, বাহ, খুব সুন্দর, খুব মিষ্টি নাম তো তোমার। পড়ালেখা কতটুকু করেছ? আমি বললাম, স্যার এসএসসি পরীক্ষা দিয়েছি এই বছর। স্যার বলল, ভালো তো, তুমি অভিনয় কেমন পারো? এর আগে তোমার কি আর কোনো অভিনয় করার অভিজ্ঞতা আছে? আমি বললাম, স্যার আমি এর আগে কোনো মডেলিং এজেন্সিতে অভিনয় করিনি, কিন্তু আমার শিক্ষা জীবনে আমি হাই স্কুলে বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতাম এবং বিভিন্ন শিক্ষামূলক নাটক বা বিভিন্ন অনুষ্ঠানে বেশ ভালো অভিনয়ের পারফর্ম করেছি। সেক্ষেত্রে আমি যতটুকু ভাবলাম, আপনি যদি আমাকে একটু সুযোগ দেন তাহলে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। স্যার বলল, আমি তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু অভিজ্ঞতা হলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে রূপালী, তুমি কি আমাকে এখন এই মুহূর্তে একটা অভিনয় করে দেখাতে পারবা?
আমি বললাম, স্যার অবশ্যই পারব। তবে আপনি আমাকে বলে দেন আমি কোন ধরনের অভিনয় করব। তখন স্যার আমাকে একটি ডায়ালগ শিখিয়ে দিয়ে বলল, এই ডায়ালগ অনুযায়ী তুমি একটু অভিনয় করো। তারপর আমি স্যারের ওই ডায়ালগ অনুযায়ী অভিনয় করতে শুরু করলাম। অভিনয় শেষে স্যার আমাকে বলল, বাহ, খুব সুন্দর হয়েছে। তোমার অভিনয় দেখে আমি অনেক খুশি হয়েছি। তোমার যা ফিটনেস তোমাকে দিয়ে হবে। ঠিক আছে রূপালী, তুমি আগামীকালকে চলে আসবা। আগামীকালকে তোমার প্রথম রিহার্সাল। আমি বললাম, আচ্ছা ঠিক আছে স্যার। আমি আগামীকালকে ঠিক সকাল 10টায় চলে আসব। তারপর স্যারের কথা অনুযায়ী সেদিন প্রথম রিহার্সাল। অর্থাৎ প্রথম স্যার আমাকে কিছু অভিনয়ের কলা কৌশল শেখাবে। এজন্য খুব আনন্দে, খুব উৎসাহের সাথে, খুব সুন্দর করে সেজে গুজে একবারে নিজেকে আকর্ষণীয়ভাবে তৈরি করলাম। তারপর স্যার যে রুমে আমাকে রিহার্সাল দেওয়াবে, সেই রুমে গিয়ে আমি বসে স্যারের জন্য অপেক্ষা করতে শুরু করলাম। কিছুক্ষণ পর স্যার রিহার্সাল দেওয়ার জন্য আমার এখানে আসলো। অর্থাৎ আমাকে যেখানে রিহার্সাল দিতে হবে সেই রুমে। আর বাহিরের লোক কেউ নাই সেখানে, শুধু স্যার আর আমি সেখানে একা। তখন স্যার আমাকে বলল, রূপালী, যদি তুমি একজন নামকরা মডেল হতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমার মধ্যে বেশ কিছু গুণাগুণ থাকতে হবে। তার মধ্যে সবচেয়ে বড় গুণটা যেটা, সেটা হচ্ছে অভিনয় করতে গিয়ে কখনো আনইজি ফিল করতে পারবে না। সব সময় মনটাকে উদাস উদাস রাখবে। তাহলে দেখবে অভিনয় অটোমেটিক চলে আসবে এবং তুমি ভালো পারফর্ম করতে পারবে। ঠিক আছে রূপালী। আমি বললাম, আচ্ছা ঠিক আছে স্যার, আপনার আশীর্বাদ থাকলেই হবে। তারপর স্যার বলল, চলো তাহলে রিহার্সাল শুরু করি। আমি বললাম, ওকে স্যার। তারপর স্যার আমাকে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে অভিনয় শিখাতে শুরু করল। আমিও স্যারকে অনুসরণ করতে শুরু করলাম। কিন্তু মাঝে মধ্যে অভিনয় শিখাতে গিয়ে স্যার আমার সাথে কেমন জানি আচরণ করে। মাঝে মাঝে খুব বাজেভাবে স্যার আমাকে অভিনয় শিখাতা। আমিও স্যারের তালে তাল দিতে শুরু করলাম। কারণ বিখ্যাত মডেল অভিনেত্রী হওয়া ছিল আমার সারা জীবনের স্বপ্ন। তাই আমি এই সব ব্যাপারকে কিছুই মনে করলাম না। এইভাবে স্যারের সাথে আমি প্রায় 1 বছর অভিনয় শিখলাম। স্যারের সাথে 1 বছর অভিনয় শিখতে গিয়ে আমি একেবারে স্যারের সাথে ফ্রি হয়ে গেলাম। স্যারের যে কোনো বিষয় আমার সাথে শেয়ার করত, আমিও স্যারের সাথে শেয়ার করতাম। এক কথায় স্যার আর আমার মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়ে গেল। এবং বিভিন্ন সময় অভিনয় করতে গিয়ে তার আর আমার সাথে অনেক ভিন্ন রকম কিছু হতো। তখন আমি যদি উল্টা দিকে যাইতাম, তাহলে স্যারের মন খারাপ করত। মনে মনে ভাবলাম, বিখ্যাত মডেল অভিনেত্রী হতে হলে স্যারকে এরকম সুযোগ সুবিধা দিতে হবে। মনে হয় এটাই নিয়ম। এটা ছাড়া সম্ভব না। কারণ স্যারকে খুশি না করলে স্যার আমাকে কখনো কোনো সুযোগ সুবিধা দেবে না। তারপরেও যতটুকু পারতাম স্যারকে খুশি করার চেষ্টা করতাম। প্রায় 1 বছর পর স্যার আমাকে বলল, রূপালী চক্রবর্তী, তোমার জন্য একটা অফার এসেছে। তুমি কি সেই অফারে কাজ করতে রাজি আছো? আমি বললাম, স্যার কি অফার? স্যার বলল, রূপালী চক্রবর্তী, একটা নামকরা কোম্পানির মডেলের কাজ পেয়েছি। আমি চাচ্ছি সেই মডেলের কাজটা তোমাকে দিয়ে করাবো। আর এই জন্য তোমাকে একটা শর্ত পূরণ করতে হবে। তুমি কি রাজি? আমি বললাম, জি স্যার, আমি রাজি। এজন্য স্যার আমাকে যে কোনো সত্য আপনি বলবেন। সেই শর্ত পূরণ করতে রাজি। স্যার আমার উত্তর শুনে খুব খুশি হল। তারপর স্যার আমাকে বলল, তাহলে যে তোমাকে আমার সাথে 1 সপ্তাহের জন্য কক্সবাজার যেতে হবে। সেখানে বিজ্ঞাপনের লোকেশনটা খুব ভালো করে ট্র্যাক করতে হবে এবং তোমাকে জায়গা জায়গায় ঘুরে দেখাতে হবে এবং কিছু কলা কৌশল শেখাতে হবে যে কিভাবে বিজ্ঞাপনের শ্যুট করা হবে। আমি বললাম, কোনো সমস্যা নাই স্যার, আপনি যেদিনই বলবেন আমি সেদিনই যাব। তারপর স্যার আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকালকে তুমি তৈরি থেকো। আগামীকালকে আমরা কক্সবাজার যাচ্ছি। আমি বললাম, ঠিক আছে স্যার, আমি আগামীকালকে একেবারে রেডি হয়ে চলে আসব। তারপর স্যারের সাথে আমি চলে গেলাম। কক্সবাজার গিয়ে আমরা একটা ভিআইপি হোটেল ভাড়া নিলাম। কিন্তু আমার স্যারের সাথে প্রথম প্রথম থাকতে খুব অসুবিধা হচ্ছিল।
আর তাছাড়া স্যারের সাথে তো আমার অনেক দিনের সম্পর্ক, একেবারেই ফ্রি, যে কারণে তেমন বেশি একটা ভয় ছিল না। কিন্তু স্যার আমার সাথে যে একেবারে নোংরামি করবে, সেটা আমার স্বপ্নে বাহিরে ছিল। যদিও একসাথে একই রুমে, একই বেডে, কিন্তু মনের মধ্যেই বিশ্বাসটা ছিল অনেক। এছাড়া স্যার আমাকে যাই করুক না কেন, অন্ততপক্ষে আমার সাথে খারাপই করবে না। কিন্তু সেই বিশ্বাসটা ভেঙে গেল সেদিন স্যারের সাথে ব্যাড শেয়ার করার পর। রাত্রে ঘুমানোর সময় হঠাৎ করে আমি অনুভব করলাম কেউ যেন আমার উপর হিংসাত্মক আক্রমণ করার চেষ্টা করছে। ভয়ে ভিতরটা কেঁপে গেল। ঘুম থেকে চট করে উঠলাম। উঠে দেখি স্যারের ভয়ানক রূপ। অদ্ভুত দানবের মতো অদ্ভুত আচরণ করা শুরু করল। জীবনে প্রথম এরকম ধরনের প্রবলেমে পড়লাম। তারপর স্যারকে আমি অনেক কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু আমার কোনো কথাই সে শুনতে রাজি না। এই মুহূর্তে আমি নিরুপায় হয়ে তার বাধ্য হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। অবশেষে বাধ্য হয়ে থাকে আমার সবকিছু দিতে হলো। আর সেও জনমের মত আমার কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়ার চেষ্টা করছে। কি ভয়ানক স্যারের রূপ! জীবনের প্রথম এত বড় জিনিসটা আমার এখানে নিতে অনেক কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল যেন আমার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলাম। কোনো কথাই বলতে পারছিলাম না, কারণ তার ওটা ছিল বিদেশিদের মত। এত বড়টা এই ছোট জিনিসটাতে কিভাবে নেই। তারপরেও সে আমাকে কোনোভাবেই ছাড় দিল না। প্রায় 2 থেকে 3 ঘন্টা এলোপাতাড়ি করার পর সে আস্তে আস্তে দুর্বল হয়ে গেল এবং তার সমস্ত ইচ্ছা, সমস্ত খায়েশ মিটিয়ে নিল। বন্ধুরা, অবশেষে আমারও ভালো লেগেছিল। বন্ধুরা, সেই রাতটি কখন বলতে পারব না। অবশেষে সে আমাকে মডেল হওয়ার সুযোগ দিয়েছিল, কিন্তু বিনিময়ে কেড়ে নিয়েছিল আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। বন্ধুরা, এখন আমি অনেক বড় মাপের মডেল অভিনেত্রী, কিন্তু সেই দিনটির কথা এখনো মনে পড়লে খুবই অনুশোচনা ভোগী। পরিশেষে আমি তোমাদেরকে বলবো, বন্ধুরা, তোমরা চলার ক্ষেত্রে বিভিন্ন উপায়ে বিভিন্ন লোকের সাথে পরিচিত হয়ে থাকতে পারো, কিন্তু তোমরা অপরিচিত কাউকে কখনো মন থেকে বিশ্বাস করো না। মন থেকে বিশ্বাস করলে হয়তো আমার মতো তোমাদেরকেও এরকম অবস্থা হতে পারে। অপরিচিত বেশিরভাগ লোকই তোমার কাছ থেকে কোনো কিছুর উসিলায় সুবিধা নেওয়ার চেষ্টা করবে, কিন্তু যখন তাদের সুবিধা নেওয়া হয়ে যাবে তখন তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। যেমনটা হয়েছিল আমার জীবনে। শুধুমাত্র একটা সামান্য মডেল তৈরি করার জন্য আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, আমার সম্ভ্রম তার কেড়ে নিয়েছিল। শত কাকুতি মিনতি করেও কোনো কাজ হলো না। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দোলা ভাই, আপনি আমার সাথে কি করছেন? আমি তো আপনার ছোট বোনের মতো। তারপর দোলাভাই আমাকে বলল, তুই কি চাস তোর বোনকে আমি ডিভোর্স দিয়ে দেই? আমি বললাম, না দুলাভাই, তাহলে আমি যা করছি তুই তা করতে দে। আর যদি বেশি ভাড়া ভারী করছ, তাহলে আমি তোর বোনকে তালাক দিয়ে দিব। আমি বললাম, দোলাভাই, তাহলে আপনি আমার সাথে কি করতে চাইছেন? তারপর দোলাভাই আমার সাথে এমন আচরণ করতে চাইল, তাতে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। আমি আর কোনো কথা বলতে পারলাম না। ওমা, হঠাৎ দেখি সে আমার সাথে অন্য রকম আচরণ করতেছে। রাগে আমি দোলাবাইকে একটা জোরে ধাক্কা মেরে ফেলে দিই। ধাক্কা মেরে ফেলে দেওয়ার পর দোলাভাই ক্ষুব্ধ হয়ে আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে, হাটের কাজ করতে বাধ্য হবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমার নাম অহনা রহমান অনু, তবে সবাই আমাকে অনু বলে ডাকে। প্রিয় বন্ধুরা, গোপনীয়তা রক্ষা করার জন্য আমি এখানে আমার নাম ব্যবহার করলাম। আমার গ্রামের বাড়ি রাজশাহী। আমার বাবা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে, আর মা গৃহিণী। আমার 2 ভাই, 2 বোন। আমি এবারে ক্লাস 10-এ পড়ি।
চাকরির কারণে বেশিরভাগ সময়ই আমার বাবা বাড়ির বাইরে থাকেন। আমার দুই ভাই, এক ভাইয়ের নাম শফিকুল, আরেক ভাইয়ের নাম রফিকুল। সবেমাত্র তারা বিদেশ গিয়েছে, তারা এখনো বিয়েশাদী করে নাই। তারা দুজনেই বিদেশ প্রবাসী। একজন থাকে দুবাই, আরেকজন থাকে মালয়েশিয়ায়। আর আমার বড় বোন, যার নাম উর্মিলা রহমান উমি, তবে সবাই তাকে উনি বলে ডাকে। সে গত বছর অনার্স ফার্স্ট ইয়ারে উঠেছে, আর আমি এই বছর এসএসসি পরীক্ষা দিব। আমরা দুজনেই দেখতে প্রায় সমান সমান হয়ে গিয়েছিলাম। আমাদের পরিবারে আমরা দুজনেই ছিলাম অনেক সুন্দরী। তবে আমার বড় বোনের চাইতে সবাই বলে আমি নাকি অনেক সুন্দরী। চোখগুলো নাকি আমার অনেক টানা টানা। আমাকে দেখতে নাকি অনেক আবেদনমা লাগে। আমার ক্লাসের বন্ধুরাও আমার দিকে মাঝে মধ্যে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে। তাদের চাওয়া দেখে মনে হয় আমি নিজেকে বিশ্বসুন্দরী দাবি করতে পারি। বন্ধুরা, সেটা ছিল আমার আবেগ, আমার কল্পনা। প্রতিদিন আমি স্কুলে যেতাম, স্কুল থেকে বাড়িতে ফিরতাম। খুব ভালোই চলছিল আমার দিন। হঠাৎ একদিন আমি পিছনের দিকে চেয়ে দেখি, একটি মোটরসাইকেলে করে একটি ছেলে আমার পিছু নিতে লাগল। ছেলেটিকে দেখতে অনেক হ্যান্ডসাম মনে হলো। প্রথম দিন আমি কিছু মনে করলাম না। এইভাবে এক সপ্তাহ নাগাদ আমি ফলো করলাম। ছেলেটি আমাকে ফলো করছে, আমার সাথে কথা বলতে চাইছে। কিন্তু আমি তো তাকে চিনি না। কি করে আমি তার সাথে কথা বলবো? আর সেই বা কেন আমার পিছু পিছু ঘোরে? আমার মনের ভিতরে সন্দেহের গুট পাক খেতে শুরু করল। অষ্টম দিনের মাথায় ছেলেটি একটি ফুল নিয়ে আমার জন্য দাঁড়িয়ে রইল, আর আমাকে ডাক দিল, এই যে শুনছেন, আমি আপনাকে ডাকছি। তারপর অত্যন্ত বিনয়ের সাথে আমাকে একটি ফুল দিল। ফুলটি খুবই সুন্দর ছিল। আমি বললাম, ভাইজা, আপনি কেন আমাকে ফুল দিচ্ছেন? তখন সে আমাকে বলল, আমি আপনাকে কেন ফুল দিচ্ছি? ও আচ্ছা, তাহলে শুনুন। অপরিচিত কাউকে যদি ভালো লাগে, তাহলে এই ভালো লাগাটা প্রকাশ করার জন্য সর্বপ্রথম ফুল দিয়ে প্রকাশ করায় আমার কাছে বেটার মনে হচ্ছে। আমি বললাম, ও আচ্ছা তাই। তো আমাকে আপনার কেমন লাগে? সে বলল, দুনিয়াতে তোমার মতো সুন্দর, তোমার মতো স্মার্ট, তোমার মতো হ্যান্ডসাম, তোমার মতো কিউট মেয়ে আমি আর জীবনে দেখি নাই। তখন আমি বললাম, ভাইজা, আপনি এটা কি বলছেন? আমি তো দেখতে এত সুন্দর না। আজ এ পর্যন্ত কেউ আমাকে এভাবেই প্রশংসা করল না। যাই হোক ভাইজা, তবে আপনি আমার কাছ থেকে কি চান? কেনই বা আপনি প্রতিদিন আমাকে ফলো করেন? তারপর ছেলেটি বলল, আমি আপনার কাছে কি চাই তা আপনি বুঝেন না। আমার চোখের ভাষা, আমার মনের ভাষা, আমার ঘোরাঘুরি কি বলে দেয় না আমি আপনার কাছে কি চাই? আমি বললাম, ছি ছি ভাইজা, আপনি এসব কি বলছেন? এসব করা ভালো না। তারপর ছেলেটি আমাকে বলল, শুনুন, আমি তোমাকে খারাপ কোনো কিছু বলি নাই। আমি তোমাকে শুধু এইটুকুই বলতে চাই, আমি তোমাকে ভালোবাসতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বললাম, কি বলছেন ভাইজা? আমি তো আপনাকে ভালো করে চিনি না। তাহলে আমি কি করে আপনার সাথে কথা বলবো? আর তাছাড়াও আপনি যদি আমাকে বিয়ে করতে চান, তাহলে আমার পরিবারকে আপনি জানান। আর এইসব প্রেম ভালোবাসা আমার দ্বারা হবে না। ছেলেটি বলল, দেখুন, আপনি আমাকে চিনেন না, আমিও আপনাকে চিনি না। তো আমরা কিছুদিন নিজেদের মধ্যে কথা বলি, একে অপরকে খুব ভালোভাবে চিনি। ছেলেটির কথা শুনে মনে হলো ছেলেটি অনেক ভদ্র। তাই আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাইজা, আপনার নাম কি? সে তখন বলল, আমার নাম রোহিত তালুকদার। আমার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায়। আমি এখানে চাকরির সুবাদে এসেছি। আমি এই শহরেই থাকি। তোমাদের বাড়ির আশপাশেই আমার বাসা। তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম, সেদিনই আমার মনে ধরেছিল। তারপর থেকেই আমি তোমার পিছনে ঘোরাঘুরি শুরু করলাম। আমি বললাম, ভাইজা, আপনার বাড়ি হবিগঞ্জ, আর আমার বাড়ি রাজশাহী। সুতরাং বিদেশি ছেলেদেরকে বিশ্বাস করতে আমার খুব ভয় হয়। আর ইদানিং ছেলেরা কত ধরনের প্রতারণা করছে মেয়েদের সাথে। সরি ভাইজা, আমাকে মাফ করে দিয়েন। আমার এরকম কথা শুনে ছেলেটির মন খারাপ হয়ে গেল। বুঝতে পারছি ছেলেটি খুব নিজেকে খুব অসহায় মনে করছে। তারপর ছেলেটি চলে যেতে চাইল।
তবে চলে যাওয়ার পূর্বে ছেলেটি আমাকে তার একটি কার্ড দিয়ে বলল, যদি মনে করেন যে আমি ভালো, আমি আরও অন্য 2-4টা ছেলের মতো না, তাহলে দয়া করে আমাকে এই নাম্বারে একটি কল দিবেন। আপনার কলের প্রত্যাশায় আমি রইলাম। তবে যদি আপনি আমাকে একটি কল দেন, তাহলে মনে করব দুনিয়াতে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আমি। এই বলে ছেলেটি আমার কাছ থেকে চলে গেল। আমিও বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তখনও রাত 9টা বাজে। হঠাৎ আমার এই ছেলেটির কথা মনে পড়ল। তার কার্ডটি হাতে নিলাম। তার নাম্বারটা দেখলাম। একবার ভাবলাম, কল দিব কি দিব না। আমতা আমতা করে হঠাৎ ছেলেটির নাম্বারে একটি কল দিলাম। ছেলেটি আমার কল পেয়ে মনে হলো যেন আনন্দে উল্লাসিত হয়ে গেল। আর বলতে লাগলো, আমি সত্যিকার অর্থে অনেক ভাগ্যবান। আপনি যে আমাকে কল দিবেন, তা আমি কখনো কল্পনাও করি নাই। ভেবেছিলাম আমি যাকে জীবনে একটিবার পছন্দ করেছিলাম, সে হয়তো অন্য কারো হয়ে আছে, যে জন্যই সে আমাকে না করে দিয়েছে। এখন আমার সকল ভাবনা মিথ্যা হয়ে গেল। তারপর ছেলেটি আনন্দের সাথে আমাকে জিজ্ঞেস করল, এই যে মিস দয়াকরে, এবার বলবেন আপনার নামটা কি? ছেলেটির কথা শুনে আমার কাছে খুব ভালো লাগছিল। খুব মিষ্টি কণ্ঠ। তারপর আমি বললাম, আমার নাম অহনা রহমান অনু। তবে সংক্ষেপে সবাই আমাকে অনু বলে ডাকে। চাইলে আপনিও আমাকে অনু বলে ডাকতে পারেন। ছেলেটি বলল, তুমি যদি আমাকে অন্য বলে ডাকার অধিকার দাও, তাহলে আমি খুব খুশি হব। তারপর ছেলেটি বলল, অনু, আমরা কি খুব ভালো বন্ধু হতে পারি? ছেলেটির কথা শুনে আমার মনের ভিতরটা কেঁপে উঠল। যতই আমি চাইছি ছেলেটির কাছ থেকে দূরে থাকতে, তার কথা, তার মিষ্টি কণ্ঠ আমাকে তার কাছে টেনে নিয়ে যাচ্ছে। কি করি বুঝতে পারছি না। এইভাবে একটু একটু করে কথা বলতে বলতে তার সাথে আমার গভীর সম্পর্ক হয়ে যায়। তার সাথে এইভাবেই চলতে থাকে আমার দৈনন্দিন মোবাইলে কথাবার্তা। ছেলেটির সাথে যতই কথা বললাম, মনে হলো ছেলেটি খুব ভালো। তার ভিতরটা একবারে সহজ সরল। তার মতো ছেলেকে বিশ্বাস করা যায়। এইভাবে যেতে লাগলো আমাদের সময়। কিছুদিন পর আমার বড় বোনের বিয়ের জন্য আমার বাবা একটি সম্বন্ধ আনলেন। ছেলে নাকি ঢাকায় ব্যবসা করে, অনেক টাকা পয়সাওয়ালা, অনেক বড়লোক। তার সাথে দেখতে শুনতেও নাকি অনেক ভালো, অনেক সুন্দর, অনেক কিউট। সবার কথা শুনে আমাদের ফ্যামিলি, আমার বাবা, আমার মা, ভাই বোন সবাই বিয়েতে রাজি হয়ে গেল। তারপর ওই ছেলেটির সাথেই আমার বড় বোনের বিয়ে হয়ে গেল। বিয়ের দ্বিতীয় দিনের মাথায় আপু আর দুলাভাই আমাদের বাড়িতে আসলো। দুলাভাই এই প্রথম আমাকে খুব ভালোভাবে দেখল। আমাকে দেখে সে হা করে তাকিয়ে রইল। আর মনে মনে ভাবল, আমার শালিকা এত সুন্দর। আমি তো জানতাম না। আগে যদি জানতাম তাহলে আমার বুকে রেখে আমার শালিকাকে বিয়ে করতাম। দুলাভাইয়ের এমন চাহনি দেখে মাঝে মধ্যে আমার খুব বিরক্ত বোধ হতো। বাড়িতে এসে দুলাভাই আমাকে ডাকল, এই অনু, কোথায় আছো? আসো একটু এদিকে, তোমাকে একটু ভালো করে দেখি। তারপর দুলাভাই এর ডাক শুনে আমি তার কাছে গেলাম। সে আমাকে ডেকে বলল, মাশাআল্লাহ, এত সুন্দর, এত রূপ তোমার। জানি না কার কপালে এই চন্দম আছে। দুলাভাইজের এরকম কথা শুনে আমি লজ্জায় চলে গেলাম। কেন জানি দুলাভাই এর চাহনি আমার কাছে কেমন যেন মনে হয়। তারপর ভাবলাম, নতুন দুলাভাই হয়তো শালির সাথে মজা করছে। আমিও তার সাথে একটু ফ্রি ভাবে কথা বলার চেষ্টা করলাম। যদি আমি দুলাভাইয়ের সাথে একটু ফ্রি হয়ে কথা না বলি, তা না হলে আমার বোনের কাছে বিচার দিবে। আর এতে হয়তো আমার বড় বোনের মনে অনেক কষ্ট পাবে, অনেক ব্যথা পাবে। যতই আমি দুলাভাইয়ের সাথে ফ্রি হতে চাইলাম, ততই দুলাভাই শুধু আমার এখান থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে বলে আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, বড় বোনকে খুশি রাখতে, বোনের সংসারকে খুশি রাখতে দুলাভাইয়ের সাথে আমার খুব ভালোভাবে কথা বলতে হতো। আর এদিকে আমার রোহিতের সাথে আমার নিয়মিত কথা হতো। সে আমার খুব খেয়াল রাখে, প্রতিদিন আমার খোঁজ খবর নেয়। মাঝে মধ্যে মনে হয় রোহিতের সাথে দোলাভাইয়ের বিষয়টা শেয়ার করি। তারপর ভাবলাম, যদি এই বিষয়টা শেয়ার করি তাহলে হয়তো রোহিত আমাকে নেগেটিভ ভাববে, এবং কি সে আমাকে ভুল বুঝতে পারে, আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে। এসব কিছু ভেবে তার সাথে আমি আর এই বিষয়টা শেয়ার করি নাই। এভাবেই চলতে থাকে আমাদের জীবন। রোহিতের সাথে আমার প্রতিদিন কথা হয়।
মাঝে মধ্যে তার সাথে আমি দেখাও করি। সত্যি বলতে তার সাথে আমি খুব ভালোই ছিলাম। কিন্তু এর মধ্যেই আমার জীবনে নেমে এলো একটি অন্ধকারাচ্ছন্ন একটি ঘটনা, যে ঘটনা আমাকে এখনো কুরে কুরে খাচ্ছে। আপুর বিয়ের প্রায় 1 বছর হয়ে গেল। আপু এখন সন্তান সম্ভাবনা। সম্ভবত তার ছেলে সন্তান হবে। সে বেশি নড়াচড়া করতে পারে না, তাই খুব অসুস্থ বোধ হয়। সেই জন্যই আপু আর দুলাভাই আপুকে কিছুদিন আমাদের বাড়িতে থাকার জন্য দোলাভাই নিয়ে আসে। সেই সাথে দুলাভাইও আমাদের বাড়িতে আসে। মনে হয় তারা 7 দিন থাকবে। আমরা সবাই আনন্দিত। এতদিন পর আমার আপু আর দোলাভাই আমাদের বাড়িতে আসছে। তাদেরকে খুব ভালো করে সেবা যত্ন করতে হবে, তাই আমরা সকলেই কাজ করছিলাম। সেই দিন বিকেল বেলা আপু আর দোলাভাই আমাদের বাড়িতে আসলো। তার রাতের খাবার দাবার খেয়ে শুয়ে পড়ল। আমি আমার রুমে শুয়ে পড়লাম। রাত তখন 1টা বাজে। দুলাভাই হঠাৎ আমার রুমে ফোন করে বলল, অনু আমার সুইট শালিকা, আমার খুব পানির পিপাসা পেয়েছে। একটি তোমার দরজাটা খুলো, একটু পানি খাবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে দুলাভাই। আমি দরজা খুলছি, আপনি আসেন। আমি দরজা খুলতেই দোলাভাই আমার মুখে চেপে ধরলেন। আমি আর কোনো কথা বলতে পারলাম না। আমি বললাম, দোলাভাই আপনি আমার সাথে কি করছেন? আমি তো আপনার ছোট বোনের মতো। তারপর দোলাভাই আমাকে বলল, তুমি কি চাও তোমার বোনকে আমি ডিভোর্স দিয়ে দেই? আমি বললাম না দুলাভাই, তাহলে আমি যা করছি তুই তা করতে দাও। আর যদি বেশি ভাড়া ভারী করো, তাহলে আমি তোমার বোনকে তালাক দিয়ে দিব। আমি বললাম, দোলাভাই তাহলে আপনি আমার সাথে কি করতে চাইছেন? তারপর দোলাভাই আমার সাথে এমন আচরণ করতে চাইল, তাতে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। আমি আর কোনো কথা বলতে পারলাম না। ওমা হঠাৎ দেখি সে আমার সাথে অন্য রকম আচরণ করতেছে। রাগে আমি দোলাভাইকে একটা জোরে ধাক্কা মেরে ফেলে দিই। ধাক্কা মেরে ফেলে দেওয়ার পর দোলাভাই ক্ষুব্ধ হয়ে ক্ষুধার্ত বাঘের মতো আচরণ করা শুরু করল। আমি খুব চেষ্টা করলাম বাধা দিতে, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। এক পর্যায়ে সে আমার সব কিছু বেঁধে ফেলে। আমি তার কাছে হাত পা ধরে ক্ষমা চাইলাম, তাতেও কোনো কাজ হলো না। আমি বললাম, দুলাভাই প্লিজ আমাকে মাফ করে দেন, আপনি আমার সাথে এমন করবেন না। তারপর সে আমায় বলল, দেখা অনু, আজকে প্রায় 2 মাস হলো তোমার বোন অসুস্থ, তার সাথে আমার কিছুই হয় না। আমি অনেক দিনের ক্ষুধার্ত, আমাকে একটু খেতে দাও। এই বলে সে তার কাজ করাতে ব্যস্ত হয়ে উঠল। প্রায় 2 ঘন্টা এই রকম করার পর সে শান্ত হল। আমি চোখের পানি মুছতে মুছতে সেখান থেকে চলে এলাম। চলে এসে আমার ভালোবাসা রুহিতকে ফোন দিলাম। ফোন দিয়ে তাকে আমি বললাম, রুহিত তুমি আমাকে ভুলে যাও। রুহিত আমার মুখ থেকে এমন কথা শুনে সে যেন পাগলে হয়ে গেল। আর বলতে লাগলো, অনু তোমা কি হয়েছে, আমায় একটু বলাবা। আমি শুধু কাঁদতে লাগলাম। তারপর রুহিতের অনেক জোরাজোরিতে বললাম, রুহিত একটা কুমারী মেয়ের মধ্যে যা তাকে আমার মধ্যে, আজকের পর থেকে তা আর নেই। রুহিত তখন আরো আগ্রহ নিয়ে শুনতে চাইল, আমার কি হয়েছে? তখন আমি পুরো ঘটনাটি করে বললাম। ঘটনাটি শোনার পর রুহিত বলল, শোন অনু, আগামীকাল তুমি আমার সাথে একটু দেখা করো। আমি বললাম ঠিক আছে। তারপর পরের দিন আমি গেলাম রুহিতের সাথে দেখা করতে। দেখা করার পর সে আমাকে নিয়ে কোথায় যেন যেতে শুরু করল। প্রথমে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। একটু পর দেখি সে আমাকে নিয়ে কাজী অফিসে চলে আসলা। তারপর সে আমাকে সেই দিনেই বিয়ে করে তার কাছে নিয়ে গেল। বিষয়টা প্রথমে আমার বাবা মা মেনে নেয়নি। পরে অবশ্য আমাদের পরিবারে ভালো চলছে। এমন অবস্থা দেখে আমার বাবা মা মেনে নিয়েছিল। আরেকটি কথা বন্ধুরা, আমি এতটা দোষী হওয়ার পরেও আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে, রুহিত আমি তো নষ্ট হয়ে গিয়েছিলাম, তারপরেও তুমি আমাকে কিভাবে মেনে নিলে? তারপর সে আমাকে বলল, দেখো অনু, আমি তোমাকে ভালোবাসি, তোমার দেহকে নয়। আর তোমার সাথে যা হয়ে তা তোমার ইচ্ছার বিরুদ্ধে, সুতরাং তুমি আমার কাছে নির্দোষ। তারপর সে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, তুমি আমার মিষ্টি বউ, আমি শুধু তোমাকেই ভালোবাসি। পরিশেষে বন্ধুরা, আমি বলবো, ভালোবাসা শুধু চেহারা দেখে হয় না। সত্যিকারের প্রেমিক প্রেমিকার হাজারো ভুল ত্রুটি মার্জনা করে পাশে থাকার চেষ্টা করে। আমার স্বামীও ঠিক সেই রকম একটা মানুষ ছিল। বর্তমানে আমরা খুব সুখী পরিবার। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি আবার আসব নতুন কোনো গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন।
আর তোমরা যদি এরকম ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি ছোটবেলা থেকেই আপুকে দেখতাম, সে আমার থেকে অনেক বড়। যেদিন আপুর বিয়ে হলো সেদিন আমি কেঁদেছিলাম সবচেয়ে বেশি, কারণ মনে হচ্ছিল আপু আর আমার পাশে থাকবে না। কিন্তু সেই দিনটায় আমার চোখে একটা নতুন মানুষ ঢুকে গেল, আমার দুলাভাই। বিয়ের দিন দুলাভাই প্রথমবারের মতো বাসায় পা রাখলেন। আলোর ঝলকানি, মেহেদির গন্ধ, হাসি কান্নার বীরের মাঝেও আমি কেমন যেন চুপচাপ বসেছিলাম। হঠাৎ চোখে পড়ল দুলাভাই আপুর হাত ধরে বসে আছেন, চারপাশে সবার সঙ্গে কথা বলছেন। তার চোখে আত্মবিশ্বাস, কণ্ঠে মায়াবী সুর। আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। ভাবলাম, কি অদ্ভুত, কেন যেন এই মানুষটার দিকে চোখ আটকে যাচ্ছে বারবার। পরদিন সকালের ঘটনা, আমি রান্নাঘরে দাঁড়িয়েছিলাম। দুলাভাই হেসে এসে বললেন, শালিমণি, কাল এত তাঁতছিলে কেন? ভেবেছ তোমার আপুকে আমি কষ্ট দেব? আমি হকচকিয়ে গেলাম। বললাম, না, মানে আপু চলে যাচ্ছে বলে খারাপ লাগছিল। দুলাভাই মৃদু হেসে বললেন, তাহলে শোনো, তোমার আপু যেমন আমার দায়িত্ব, তুমিও আমার আপনজন। তার কথায় বুকের ভেতরটা আরও জোরে ধক করে উঠল কেন জানি না, কিন্তু মনে হচ্ছিল এই মানুষটার হাসিতে লুকিয়ে আছে এক অদ্ভুত টান, এক অচেনা আকর্ষণ। দিনগুলো কেটে যাচ্ছিল ধীরে ধীরে। আপু আর দুলাভাই একসাথে সংসার সাজাচ্ছে, আর আমি যেন চুপচাপ সব দেখি। তবে মনের ভেতরে অদ্ভুত একটা যুদ্ধ চলছিল। কখনো মনে হয় এটা অন্যায়, আমি কেন ওনার দিকে বারবার তাকাচ্ছি। আবার কখনো মনে হয় আমি তো শুধু চুপচাপ ভালোবাসার মতো একটা অনুভূতি খুঁজে পাচ্ছি, এর মধ্যে দোষ কোথায়? বাড়িতে সবাই তখন ওপরের ছাদে, আমি একা বারান্দায় বসেছিলাম। হঠাৎ দুলাভাই এসে দাঁড়ালেন পাশে। তিনি হেসে বললেন, চুপচাপ এখানে বসে আছো কেন? মন খারাপ? আমি ধীরে বললাম, না, মানে কিছু ভাবছিলাম। তিনি আমার চোখের দিকে তাকালেন। সেই দৃষ্টি কেমন যেন গভীর, তীক্ষ্ণ আর অদ্ভুত মায়ে ভরা। আমার বুক কেঁপে উঠল। আমি চোখ সরিয়ে নিলাম, কিন্তু মনে হচ্ছিল সেই দৃষ্টি আমাকে এখনও স্পর্শ করছে। আমি জোর করে অন্য প্রসঙ্গ তুললাম, দুলাভাই আপুকে খুব ভালোবাসেন, তাই না? দুলাভাই হেসে মাথা নেড়ে বললেন, ভালোবাসা তো শুধু কথায় নয়, অনুভূতিতে থাকে। কখনো চোখে চোখ রেখে বুঝতে হয় কি। তারপর এক মুহূর্ত চুপ করে থাকলে আমি টের পেলাম তার দৃষ্টি আবারও আমার দিকে আটকে গেছে। সেই নিস্তব্ধতায় শুধু দুজনার নিঃশ্বাস শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল চারপাশের পৃথিবী থেমে গেছে। শুধু একটা অনুচ্চারিত টান, এক অজানা আবেগ আমাদের ঘিরে ফেলেছে। সেদিন সন্ধ্যার পর থেকে আমার মন কেমন যেন অস্থির হয়ে উঠল। দুলাভাইয়ের সেই চোখে চোখ রাখার মুহূর্তটা বারবার মনে পড়ছিল। কেন যেন মনে হচ্ছিল উনি শুধু আপুর দুলাভাই নন, উনি আমার জীবনেও কোনো এক অচেনা জায়গা দখল করে নিচ্ছেন। আকাশ কালো করে এলো, ঝুম বৃষ্টি শুরু হল। বাড়ির সবাই ঘরে ঘুমিয়ে পড়েছে। আমি বারান্দায় বসে বৃষ্টির শব্দ শুনছিলাম। হঠাৎ টের পেলাম পাশেই কেউ দাঁড়িয়ে আছে। ঘুরে দেখি দুলাভাই। তিনি আস্তে বললেন, তুমিও ঘুমাওনি? আমি একটু দ্বিধায় বললাম, না, বৃষ্টির শব্দটা ভালো লাগছিল। তিনি হেসে বললেন, কখনো কখনো বৃষ্টি শুধু মাটিকে ভেজায় না, মনকেও ভিজিয়ে দেয়। তার কথায় বুকের ভেতরটা কেমন করে উঠল আমার। মনে হচ্ছিল তিনি শুধু বৃষ্টির কথা বলছেন না, হয়তো আমার ভেতরের অস্থিরতার কথাও বুঝে ফেলেছেন। বাতাসে আমার ওড়না উড়ে গিয়ে দুলাভাইয়ের গায়ে ছুঁয়ে গেল। আমি তাড়াহুড়ো করে ওড়না ধরতে গেলাম। দুলাভাই আস্তে ধরে বললেন, এভাবে ভয় পেও না, সব ঠিক আছে। হিউ। তার হাতের উষ্ণ স্পর্শে আমার শরীর কেঁপে উঠল, কিন্তু আমি কিছু বলতে পারলাম না, শুধু নিস্তব্ধতা। আর সেই নিস্তব্ধতায় লুকিয়ে থাকা হাজারো অজানা অনুভূতি। চোখের ভাষায় যেন একে অপরকে কিছু বলছিলাম, কিন্তু মুখে কেউ উচ্চারণ করছিল না। আমাদের মাঝখানে যে সম্পর্কের দেয়াল আছে সেটা ভাঙা যাবে না। তবুও মনে হচ্ছিল হৃদয়ের বাঁধন আমাদের টেনে নিয়ে যাচ্ছে অন্য এক যুগতে। বৃষ্টির রাতটা যেন শেষ হচ্ছিল না। ঘরের ভেতর আলো ছিল না, শুধু জানালার বাইরে বিদ্যুতের ঝলকানি। আমি আর দুলাভাই দুজনেই বারান্দায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ দুলাভাই ধীরে বললেন, তুমি জানো,
কখনো কখনো মানুষ নিজের অনুভূতি লুকাতে পারে না। গিয়ে আমার বুক কেঁপে উঠল। চোখ নামিয়ে ফেললাম, কিন্তু তার কণ্ঠস্বর যেন আমার ভেতরের সব গোপন কথা পড়ে ফেলছিল। তিনি আস্তে আমার হাতটা ছুঁয়ে দিলেন। আমার শরীর হালকা কেঁপে উঠল, কিন্তু হাত ছড়ালাম না। বরং মনে হচ্ছিল সেই স্পর্শে অদ্ভুত এক নিরাপত্তা আছে, এক অদ্ভুত উষ্ণতা। এক মুহূর্তে নিস্তব্ধতা ভরে গেল এক অদ্ভুত টানে। দুলাভাই এগিয়ে এসে খুব ধীরে আমার কপালে ঠোঁট রাখলেন। একটা আলতো নিষ্পাপ চুমুক, কোনো শব্দ নেই, শুধু নিঃশব্দ ভালোবাসার প্রকাশ। আমার চোখ ভিজে উঠল, কারণ সেই মুহূর্তে আমি বুঝলাম ভালোবাসা শুধু সম্পর্কের নাম নয়, এটা একটা অনুভূতি যা অনেক সময় সমাজের বাঁধনও মানতে চায় না। আমাদের চোখে চোখ আটকে রইল, কেউ কথা বলছিল না, তবু মনে হচ্ছিল হৃদয়ের গভীরে দুজন দুজনার কাছে সবকিছু স্বীকার করছে। কিন্তু একই সাথে ভয়ও ছিল। এই অনুভূতি যদি কেউ দেখে ফেলে, তবে সমাজ এটাকে কিভাবে মেনে নেবে? সন্ধ্যা নেমে গেছে, বারান্দায় বসে আছি, চারপাশ নিস্তব্ধ। বৃষ্টি থেমে গেছে, কিন্তু বাতাসে এখনো বৃষ্টির গন্ধ মিশে আছে। দুলাভাই পাশেই বসেছে, আমরা কেউ কিছু বলছি না। না, শুধু একে অপরের দিকে তাকিয়ে আছি। হঠাৎ তিনি বললেন, তুমি জানো, কখনো কখনো চোখের সব কথা বলে। আমি তোমার চোখে দেখেছি। তুমি আমাকে শুধু শালী হিসাবেই দেখো না, তুমি আমাকে অনুভব করছো, ঠিক যেমন আমি তোমাকে কুয়া। আমার বুক ধক করে উঠল। চুপচাপ মাথা নামালাম, কিন্তু চোখ ছড়ালাম না। আমার ভেতর একটা অদ্ভুত আনন্দ এবং ভয় মিশে গেল। তিনি ধীরে আমার হাত ধরলেন। আমার আঙুলগুলো তার আঙুলের সঙ্গে জড়িয়ে গেল। শরীরে হালকা কেপ নেই, কিন্তু মন শান্ত। আমাদের নিঃশব্দ এই স্পর্শ এক গভীর বোঝাপড়া তৈরি করল। শুধু সম্পর্ক নয়, বরং মন থেকে মন সংযোগ। তারপর খুব ধীরে তিনি কপালে আলতো চুমু দিলেন। নির্দোষ, শালীন, নিঃশব্দ ভালোবাসার প্রকাশ। আমি চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেললাম, কারণ বুঝলাম ভালোবাসা শুধুই দেখা বা কথার মধ্যে থাকে না, এটা অনুভবের মধ্যে, স্পর্শের মধ্যে, চোখের মধ্যে। আমরা দুজন একসাথে নিঃশব্দে বসে আছি, কোনো শব্দ নেই, কোনো চাপ নেই, শুধু হৃদয়ের কথা, চোখের কথা, শুধু অনুভব। এই মুহূর্তে মনে হচ্ছিল সমস্ত ভয়, সামাজিক বিধি এবং সম্পর্কের জটিলতা এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেছে। ভালোবাসা কখনো শব্দের মধ্যে থাকে না, ভালোবাসা হয় চোখে চোখ রাখা, হাত ধরা, নিঃশব্দে বোঝাপড়া। একটা আলতো চুমু বা হাতের স্পর্শে অনেক সময় বলে, আমি আছি, আমি চাই তোমাকে, আমি ছেড়ে যাচ্ছি না। কখনো কখনো সম্পর্কের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত হয় চুপচাপ, নিঃশব্দ, তবুও গভীরতায় ভরা। রাত গভীর, ঘরের বাতি নরম আলো দিচ্ছিল, আর জানালার বাইরে ধীরে ধীরে রাতের হাওয়া বইছিল। আমি আর দুলাভাই দুজনে বসেছিলাম লিভিং রুমে, এক নিঃশব্দ মুহূর্তে। কেউ কথা বলছে না, শুধু চোখে চোখের কথা, নিঃশ্বাসে নিঃশব্দ বার্তা। আমি চোখ নামালাম না। সে আমার চোখের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছিল তার চোখ শুধু আমার চোখের কথা পড়ছে, কোনো শব্দ ছাড়াই। তিনি ধীরে বললেন, কেন জানো, কখনো কখনো আমি বুঝতে পারি শুধু নিস্তব্ধতায় সব বলা যায়। আমার বুক কেঁপে উঠল, কিছু বলার ইচ্ছে হল, কিন্তু মুখ খুলতে পারলাম না। শুধু সেই নীরবতা, যেখানে দুজনেই বুঝতে পারছে একে অপরের অনুভূতি। হঠাৎ তিনি আসতে আমার হাতে হাত রাখলেন, আমার আঙ্গুলগুলো তার আঙ্গুলে মিলল। আমাদের দুজনের নিঃশ্বাস যেন এক হয়ে গেল। আমি হালকা কাঁপছি, সে তা টের পেল। ধীরে ধীরে আমার কপালের ওপর হাত রাখলেন এবং নিঃশব্দে বললেন, তুমি জানো, আমি চাই তুমি শুধু আমার পাশে থাকো, কিছু বলা বা করা নয়, শুধু অনুভব করো। আমি চোখ বন্ধ করে নিঃশ্বাস নিলাম। মনে হচ্ছিল এই এক মুহূর্তে আমাদের সব ভয়, সব বাধা অদৃশ্য হয়ে গেছে। আমরা দুজন শুধু একসাথে বসে আছি। কোনো শব্দ নেই, কোনো চাপ নেই, শুধু চোখের ভাষা, স্পর্শের খেলা এবং দুজনের হৃদয়ের গভীর টান। মুহূর্ত যা এতক্ষণ যা মনে হলো সময় থেমে গেছে। শুধু এই নিঃশব্দ সংযোগই আমাদের কথা বলছে। আমরা দুজন একে অপরের পাশে থাকলেও এখনও টানা পড়ে নাচছে,
কারণ দুজনের মনের মধ্যে লুকানো অনুভূতি, ভয়, আকাঙ্ক্ষা আর উত্তেজনা মিশে গেছে। এই টানাপোড়ে নিয়ে আমাদের সম্পর্ককে আরও গভীর করে তুলেছে। রাত গভীর, ঘর ভরা নরম আলো। আমরা দুজনে বসেছি সোফায়, শুধু একে অপরের দিকে তাকিয়ে। কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসের তালে তালে অনুভূতি। আমি চোখ নামালাম না, কারণ তার দৃষ্টি যেন আমার সবকিছু পড়ে ফেলছে। তিনি হেসে বললেন, তুমি জানো, শুধু তোমার চোখ দেখলেই আমি বুঝতে পারি তুমি কেমন অনুভব করছো। আমার বুক হঠাৎ ধক করে উঠল। আমি চুপচাপ তাকিয়ে থাকি। মনে হচ্ছিল এই নিঃশব্দ মুহূর্তে আমাদের হৃদয় একে অপরের সঙ্গে কথা বলছে। দুলাভারী আস্তে আমার হাত ধরলেন। আমার আঙ্গুলগুলো তার আঙ্গুলে জড়িয়ে গেল। একটা নিঃশব্দ হাসি। তারপর তিনি আমার কপালে আলতো চুমু দিলেন। নির্দোষ, শান্ত, অথচ গভীর অনুভূতির প্রকাশ। আমার চোখে পানি এসে দাঁড়াল, কিন্তু মুখে হাসি। মনে হচ্ছিল এই এক্ষুনি সব ভয়, সব দ্বিধা দূর হয়ে গেছে। শুধু একে অপরের সাথে স্পর্শ, চোখ এবং অনুভূতি। আমরা দুজন চুপচাপ বসে আছি, কোনো শব্দ নেই, কোনো চাপ নেই, শুধু হৃদয়ের গভীর টান, চোখে চোখের কথা, স্পর্শের আনন্দ। মুহূর্তটা এত ঘন যে মনে হচ্ছিল সময় থেমে গেছে। শুধু এই নিঃশব্দ সংযোগই আমাদের সম্পর্ককে আরও গভীর করে তুলছে। রাত, নীরব, ঘর ভরা নরম আলো। জানালার বাইরে কেবল হালকা বাতাস। আমরা দুজনে বসেছি এক কোণে, সোফার নরমতা দুজনকে ঘিরে রাখছে। আমি চোখ নামাই না। দুলাভাই আমার দিকে তাকিয়ে আছে, আর চোখের ভাষা বলছে, আমি আছি, আমি চাই তুমি থাকো। আমি হালকা হেসে বলি, কেন, তুমি সবসময় বুঝে যাও আমি কি ভাবছি? তিনি ধীরে বললেন, কারণ আমি শুধু তোমাকে দেখছি, তোমার মন পড়ছি। শব্দের দরকার নেই, চোখে চোখ দেখলেই সব বোঝা যায়। আমার হৃদয় কেঁপে উঠল। শুধু চোখের খেলা, নিঃশব্দ বার্তা, এই এক মুহূর্তে সব ভয় হারিয়ে গেছে। তিনি আস্তে আমার হাত ধরে জড়িয়ে ধরলেন। আমার আঙুলগুলো তার আঙুলে মিলে গেল। আমরা চুপচাপ নিঃশ্বাসে নিঃশ্বাস মিশাচ্ছি। হঠাৎ তিনি আমার কপালে আলতো চুমু দিলেন। শুধু অনুভূতির প্রকাশ, নির্দোষ এবং গভীর। আমার চোখে পানি এসে দাঁড়াল, কিন্তু মনে শান্তি। মনে হচ্ছিল এই এক্ষুনি আমাদের সম্পর্কের সব দ্বিধা, ভয়, লুকানো টান সব দূর হয়ে গেছে। রাত গভীর, ঘর ভরা নরম আলো। আমরা দুজনে সোফায় বসে আছি, চারপাশ নিঃশব্দ, শুধু আমাদের নিঃশ্বাসের সুর এবং চোখের মধ্যে লুকানো অনুভূতি। আমি তার দিকে তাকাই। দুলাভাইও তাকিয়ে আছে, কিছু না বলে, শুধু চোখের ভাষায় সব কিছু বোঝাচ্ছে। তিনি ধীরে বললেন, আমি কখনো কাউকে এভাবে অনুভব করিনি। তুমি শুধু শালী নও, তুমি আমার কাছে একান্ত অবদ্যপ্ত অনুভূতির জায়গা। আমার বুক থক করে ওঠে। শব্দ নেই, শুধু চোখের খেলা। মনে হচ্ছিল এই মুহূর্তেই সব ভয়, দ্বিধা, লুকানো টান একসাথে মিলেছে। তিনি আস্তে আমার হাত ধরে জড়িয়ে ধরলেন। আমার আঙ্গুলগুলো তার আঙ্গুলে মিল। আমাদের নিঃশ্বাস মিলছে, হৃদয়ের স্পন্দন যেন এক হয়ে গেছে। এক মুহূর্তে তিনি আলতো চুমু দিলেন কপালের ওপর। নির্দোষ, শান্ত, কিন্তু গভীর অনুভূতি। আমি চোখ বন্ধ করে নিঃশ্বাস নেই। মনে হচ্ছিল এই এক্ষুনি আমাদের অনুভূতি পুরোপুরি প্রকাশ পেয়েছে। কোনো শব্দ দরকার নেই, শুধু নিঃশব্দে হৃদয়ের সংযোগ। রাত গভীর, চারপাশ নীরব। আমরা দুজনে সোফায় বসে আছি। কোনো শব্দ নেই, শুধু চোখের খেলা, হাতের স্পর্শ আর নিঃশ্বাসের মধ্যে লুকানো অনুভূতি। আমি তার দিকে তাকাই। দুলাভাইও তাকিয়ে আছে নীরবতা, কিন্তু সেই নিঃশব্দে বোঝাচ্ছে, আমি সব সময় তোমার পাশে থাকব। আমি হেসে বলি, তুমি সবকিছু বুঝতে পারছ কেন? তিনি ধীরে বললেন, কারণ তোমার অনুভূতি আমার কাছে স্পষ্ট। শব্দের দরকার নেই, চোখ, স্পর্শ, নিঃশ্বাসই সব কিছু বলে দেয়। আমার মন ভরে গেল, হৃদয় কেঁপে উঠল। আমরা দুজনে শুধু একে অপরের উপস্থিতি অনুভব করছি। কোনো চাপ নেই, কোনো ভয় নেই। দুলাভাই আস্তে আমার হাত ধরলেন। আমার আঙ্গুলগুলো তার আঙ্গুলে মিল। এক মুহূর্তে তিনি কপালের ওপর আলতো চুমু দিলেন। আমার চোখ বন্ধ। আমার হৃদয় জানে এই স্পর্শে, এই নিঃশব্দে আমাদের ভালোবাসা পুরোপুরি প্রকাশ পেয়ে। আমরা দুজন চুপচাপ বসে আছি, শুধু হৃদয়ের টান,
চোখে চোখের ভাষা, হাতের স্পর্শ, এই নিঃশব্দ সংযোগই আমাদের সম্পর্কের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। মুহূর্তটা এতক্ষণ মনে হয় সময় থেমে গেছে। এই একান্ত অনুভূতি বোঝায় ভালোবাসা কেবল দেখা বা কথার মধ্যে নয়, হৃদয়ের গভীরে লুকানো অনুভূতি দিয়ে প্রকাশ করা যায়। আমরা শিখলাম ভালোবাসা মানে শুধু দেখানো বা বলা নয়, ভালোবাসা বোঝা যায় নিঃশব্দে চোখে চোখ, হৃদয়ে হৃদয়ে। যে অনুভূতি সত্য, সে সবসময় সম্মান আর নিষ্ঠার সঙ্গে বাঁচতে পারে। জীবনের প্রতিটি মুহূর্তে ভালোবাসা অনুভব করা সবচেয়ে শক্তিশালী উপহার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।